আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত ত্রয়োদশ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে সসীম ধারা। এই অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অধ্যায়টি শুরু করার আগে আমরা যদি বিগত সালগুলোর প্রশ্ন বিশ্লেষণ করি, তাহলে দেখি যে এই অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসে। বিগত সালগুলোতে বিগত অনেকগুলো বোর্ডেই এই অধ্যায়টি থেকে প্রশ্ন আসছে। সো এই অধ্যায়টিকে তোমরা কোনোভাবেই অবহেলা করবে না। এই অধ্যায়টি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টিকে তোমরা গুরুত্ব সহকারে করবে। অধ্যায়টি শুরু করার আগে আমাদেরকে অনুক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে। অনুক্রম কাকে বলে? দেখো, আমি এখানে অনুক্রমের যে সংজ্ঞাটি আছে এই সংজ্ঞাটি লিখেছি। তোমাদের পাঠ্য বই থেকে হুবহু এখানে লিখলাম। দেখো কি লিখেছি অনুক্রমের সংজ্ঞাটি, যে কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। একটা বিশেষ নিয়ম থাকবে এ অনুক্রমের ক্ষেত্রে। দেখো এখানে অনুক্রমের প্রথম পদটি হচ্ছে 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, এরকমভাবে n একটা অনুক্রমের বিশেষ নিয়ম বা অনুক্রমের সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে কি এখানে n। আবার দ্বিতীয় আমরা আরেকটা অনুক্রম লিখেছি এখানের মধ্যে 1, 2, 1, 3, 5। আর অনুক্রমের সাধারণ পদটি হচ্ছে 2n-1। তুমি দেখো অনুক্রমের প্রথম পদটি এখানে 1, দ্বিতীয় পদটি 3, তৃতীয় পদটি 5। তুমি এখানে n এর মান 1, 2, 3 করে বসাও। বসিয়ে দেখো যে এখানে প্রথম পদ পাবে 1 এর জন্য তুমি ফলাফল পাবে 1, 2 এর জন্য এখানে তুমি ফলাফল পাবে 3 এবং 3 এর জন্য তুমি ফলাফল পাবে এখানে 5। আমরা একটু ট্রাই করি। দেখো এখানে n এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 2 একে 2 বিয়োগ হচ্ছে 1। তাহলে 2 থেকে 1 গেলে তাহলে আমাদের থাকলো কত এখানে 1। আবার এখান থেকে আমরা আবার 2 বসাই n এর মান। 2 দ্বিগুণে কত 4। 4 থেকে 1 বিয়োগ করলে থাকলো কত 3, মানে দ্বিতীয় পদ হচ্ছে 3। আবার n এর মান আমরা এখানে 3 বসাই, তাহলে 3 দ্বিগুণে 6। 6 থেকে 1 বিয়োগ, তাহলে কিন্তু ফলাফল থাকলো কত 5। আবার দেখো এখানের মধ্যে, তাহলে এটা হচ্ছে গিয়ে অনুক্রমের সাধারণ যে পদ আছে, সাধারণ পদের ফর্মুলা হচ্ছে 2n-1। আবার এখানের মধ্যে 1 + 4 + 9 ডট ডট 1 4 9 ডট 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 n স্কয়ার। এটা দেখো আমরা যদি 1 বসাই n এর মান, তাহলে কি হলো 1 স্কয়ার, মানে 1 একে 1, প্রথম পদ 1। যদি আমরা 2 বসাই, তাহলে 2 দ্বিগুণে 4, মানে 2 স্কয়ার, মানে 2 দ্বিগুণে 4। এখানে দ্বিতীয় পদ আসলো কত 4। যদি আমরা 3 বসাই n এর বাদ, তাহলে 3 স্কয়ার, মানে 3 3 কে 9, তৃতীয় পদ হচ্ছে কত এখানে 9। এরকম ভাবে এখানে সাধারণ যে পদটি আছে তা হচ্ছে n স্কয়ার। এটা হচ্ছে অনুক্রম। আবার দেখো আরেকটা অনুক্রম আমি লিখেছি যে 1/2, 2/3। আরেকটা অনুক্রম এখানে আরেকটা পদ হচ্ছে 3/4। দেখো এখানে n এর মান যখন আমরা 1 নেই, যখন n এর মান আমরা 1 ধরলাম, তাহলে উপরে 1 নিচে 1, 1 আর 1 এ যোগ করলে কত হলো 2, উপরে 1 নিচে 2। দেখো এখানে আমাদের প্রথম পদ পেলাম এটা 1/2। আবার n এর মান আমরা 2 নিলাম, তাহলে n এর মান যদি আমরা এখানে 2 নেই, এখানে কত হলো দেখো তো, 2 আর 1 এ যোগ করলে কত 3, তার মানে 2/3। এখানে হলো কত 2 আর 3। আবার এখানে n এর মান যদি আমরা 3 নিই, তাহলে 3 আর 1 এর যোগ কত 4, তাহলে 3/4। এখানে তৃতীয় পদ হচ্ছে কত 3/4। এখানে আমরা n এর মানটাকে রেখে একটা সাধারণ পদ বা একটা বিশেষ নিয়ম এখানে তৈরি করব। এই বিশেষ নিয়মে অনুক্রমের পদগুলো সামনের দিকে যাবে। আমি এখানে এই কথাগুলো লিখেছি যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এবার আমরা অনুক্রম সম্পর্কে জানলাম। এখন আমরা শিখব হচ্ছে ধারা। ধারা কাকে বলে? কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। আমরা যে অনুক্রম শিখলাম, এই অনুক্রমগুলোকে যদি আমরা প্লাস কিংবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত করে দিই, তাহলে কিন্তু এটা ধারা হয়ে যাবে। ধরো একটা অনুক্রমের পদ ছিল 1 3 5 7 এই ধরনের ছিল, এটাকে আমরা প্লাস দ্বারা অ্যাড করে দিলাম যে 1 + 3 + 5 + 7। উদাহরণ আমরা একটু দেখি, আগের একটা অনুক্রম থেকে আমরা উদাহরণটা দেখি। ধরো এই যে অনুক্রমটা ছিল 1 3 আর হচ্ছে 5। আমরা এই 1
এখানে প্লাস চিহ্ন এবং এখানে প্লাস চিহ্ন যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা ধারা হয়ে গেল। দেখো এখানে 1 + 3 + 5 + 7 + ডট 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 ডট, এটা হচ্ছে গিয়ে তোমার ধারা। তারপরে আরেকটা ধারা আমি লিখলাম যে 2 + 4 + 8 + 16 + ডট 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 ডট, এই ধরনের হতেই পারে। আবার আরেকটা ধারা লিখলাম 2 - 5 - 12 - 19 - ডট 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 ডট, মানে তোমার প্লাস চিহ্ন থাকতে পারে কিংবা মাইনাস চিহ্ন থাকতে পারে ধারা হতে গেলে। এগুলোকে আমরা বলবো হচ্ছে ধারা। অনুক্রমের পদগুলোর মধ্যে আমরা প্লাস চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এবার বিভিন্ন ধরনের ধারা, অনেকগুলো ধারাই রয়েছে, তবে তোমাদের এই যে নবম দশম শ্রেণীর পাঠ্য বই রয়েছে, তোমাদের ক্লাস স্ট্যান্ডার্ড হিসেবে দুইটি ধারাকে এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। তো সমান্তর একটা ধারা দেওয়া থাকলে প্রশ্নের মধ্যে তোমাকে একটা ধারা দেওয়া থাকবে, তুমি কিভাবে বুঝবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? কারণ তোমাদের পাঠ্য বইতে এখানে দুইটা ধারা সম্পর্কে কথা বলা হয়েছে। তো তোমাকে আগে এই অঙ্কটা শুরু করার আগেই ডিফাইন করতে হবে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তার জন্য আমি এখানে লিখলাম যে সমান্তর ধারার ক্ষেত্রে কি শর্তটা তোমাকে মেনটেন করে চলতে হবে। প্রথমত হচ্ছে যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান হতে হবে। তাহলে আমরা একটু দেখি যে এই ধারাটার পাশাপাশি দুইটি পদের পার্থক্য সমান কিনা। এখানে আমি দেখলাম যে 11 থেকে আমরা 5 বিয়োগ করব। তাহলে 11 থেকে যদি 5 বিয়োগ করি ফলাফল হবে কত? 6। আবার এখানে 17 থেকে 11 বিয়োগ করলে ফলাফল কিন্তু হয়ে যাচ্ছে কত? 6। তো এখানে 11 থেকে এই যে 11 থেকে 5 বিয়োগ করার পর ফলাফল কিন্তু আসলো কত? 6। আবার এই 17 থেকে 11 বিয়োগ করলে কিন্তু ফলাফল আসলো কত? 6। যেহেতু এই বিয়োগফল দুইটা সমান, তুমি একটু দেখবে যে পাশাপাশি বিয়োগ করার পরে ফলাফল সমান হয় কিনা। যদি এই ধরনের হয় তাহলে বুঝবে যে এটা সমান্তর ধারা। দেখো এখানের মধ্যে 11 থেকে যখন আমরা 5 বিয়োগ করলাম বিয়োগফল কিন্তু 6। আবার 17 থেকে যখন আমরা 11 বিয়োগ করলাম তাহলে কিন্তু বিয়োগফল 6। মানে পরবর্তী পদ থেকে আমরা পূর্বের পদ বিয়োগ করলাম, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে দেখলাম যে ফলাফল আসলো 6। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে দেখলাম যে ফলাফল আসলো 6। এই ধরনের যদি ফলাফল হয় মানে বিয়োগফল। বিয়োগফল বলতে আমরা বোঝাই হচ্ছে অন্তরফল, বিয়োগ মানে হচ্ছে গিয়ে অন্তর। তো বিয়োগফল যদি সমান হয়ে যায়, দুইটা বিয়োগ করার পর যদি আমরা দেখি যে বিয়োগফল সমান, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করার পর যে ফলাফল আসলো তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করার পর যদি সেম একই ফলাফল আসে তাহলে বুঝবে যে এটা হচ্ছে গিয়ে সমান্তর ধারা। যেহেতু তোমাদের বইয়ে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আলোচনা করা হয়েছে, তাহলে যদি এই রুলসটা মেনটেন না করে তাহলে অবভিয়াসলি তোমরা বুঝে নেবে এটা হচ্ছে গিয়ে গুণোত্তর ধারা। তাছাড়াও গুণোত্তর ধারা বোঝার আরেকটা নিয়ম আমি এখানে লিখলাম যে পাশাপাশি দুইটি পদের ভাগফল বা অনুপাত সমান। এখন আমরা ভাগফল বা অনুপাত দেখব। সমান্তরের ক্ষেত্রে আমরা বিয়োগফল দেখলাম আর গুণোত্তরের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ভাগফল। দেখো এখানের মধ্যে দ্বিতীয় পদ 4 কে আমরা ভাগ করব হচ্ছে 2 দ্বারা। দ্বিতীয় পদ কে আমরা মানে 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ফলাফল 2 হবে, কারণ 2 দ্বিগুণে 4। আবার 8 কে তৃতীয় পদকে আমরা ভাগ করব দ্বিতীয় পদ 4 দ্বারা, তাহলে কিন্তু 8 কে 4 দ্বারা ভাগ করলেও কিন্তু ফলাফল 2 আসে। প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করেও আমরা ফলাফল পেয়েছিলাম 2। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করেও কিন্তু আমরা ফলাফল পেলাম 2। তাহলে এই যে ভাগফল দুইটা সমান হলো, যদি ভাগফল দুইটা সমান হয় বা অনুপাত দুইটা সমান হয় আমরা এই ধারাটাকে গুণোত্তর ধারা বলবো। আর যদি বিয়োগফল দুইটা সমান হয় তাহলে আমরা এই ধারাটাকে সমান্তর ধারা বলবো। আশা করি তোমরা সমান্তর ধারা নির্ণয় কিংবা গুণোত্তর ধারা নির্ণয় প্রশ্নের মধ্যে তোমাকে যে ধারাটা দেওয়া আছে ওই ধারাটা কোন ধারার মধ্যে পড়েছে সেটা তোমরা নির্ণয় করতে পারবে। এবার আমরা মূল আলোচনায় যাই। মূল আলোচনার শুরুতে আমি কিছু সূত্র লিখলাম যে সমান্তর ধারার যে অধ্যায়টি করতে তোমাকে যে সূত্রগুলো লাগবে আমি এই সূত্রগুলো এখানে লিখলাম। তার জন্য সর্বপ্রথম তোমাকে দরকার হবে ধারাটার প্রথম পদ সম্পর্কে ধারণা নেওয়া। যে একটা ধারার প্রথম পদটাকে তুমি সবসময় এ ধরে নেবে। প্রথম পদটাকে সবসময় তুমি কি ধরে নেবে? এ ধরে নেবে। এবং তোমাকে সাধারণ অন্তর বের করতে হবে।
এখানে সাধারণ অন্তর বের করার নিয়মটি হচ্ছে যে তুমি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করবে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা বিয়োগ করবে। মূল নিয়মটা হচ্ছে তুমি পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা বিয়োগ করবে, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটাকে বিয়োগ করবে, তাহলে তুমি সাধারণ অন্তর পাবে। দেখো আমি উদাহরণটায় আবার একটু ব্যাক করি। যেমন এই অঙ্কটার বা এই ধারাটার প্রথম পদ হচ্ছে 5 এবং দ্বিতীয় পদ হচ্ছে 11, তৃতীয় পদ হচ্ছে 17। তুমি এ ধরে নেবে হচ্ছে 5, প্রথম পদটাকে আমরা এ ধরে নিই, তার মানে এর মান এই ধারাটার ক্ষেত্রে হচ্ছে 5। আর এখান থেকে আমরা সাধারণ অন্তরটা বের করি কিভাবে? 11 থেকে 5 বিয়োগ করে, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে 17 মাইনাস হচ্ছে 11। আমরা এই নিয়মে ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করব। তারপর সমান্তর ধারাটির n-তম পদ আমরা বের করব। n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা ধারাটায় আবার একটু ব্যাক করি পিছনের দিকে। দেখো এখানে ধারাটার প্রথম পদ এর মান আমরা জানি, প্রথম পদটাকে আমরা এ ধরে নিই, এর মান হচ্ছে 5, দ্বিতীয় পদ হচ্ছে 11, তৃতীয় পদ 17, চতুর্থ পদ 23, এরকম ভাবে ডট 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 অসংখ্য মান আছে। এখন তোমাকে বলল যে ধারাটির 40 নম্বর পদটি কত। তুমি যদি এরকম ভাবে ধারাটাকে সামনে নিয়ে এগিয়ে যাও যে প্রথম পদ 5, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 17, চতুর্থ পদ 23, তারপরের পদ কত হবে 6 যোগ করবে, তারপরের পদ কত হবে 6 যোগ করবে, এরকম ভাবে 40 নম্বরও তুমি যাওয়ার চেষ্টা করো, তাহলে তোমাকে অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে এবং কষ্টসাধ্য হবে। তো তোমাকে এই 40তম পদটাকে বের করার জন্য শর্টকাট ফর্মুলা বা নিয়ম সূত্র হচ্ছে এটা, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা অলরেডি এর মান এবং ডি এর মান বের করা শিখে গেছি। তো n এর মানটা এখানে তোমাকে দেওয়া আছে যে 40তম পদের ক্ষেত্রে n এর মান হবে 40। যদি তোমাকে 20তম পদ বলে তাহলে n এর মান হয়ে যাবে 20। যদি তোমাকে 140তম পদ বলে তাহলে n এর মান তুমি 140, যাই দেওয়া থাকুক তুমি n এর মান তা লিখবে। এবার দেখো সমান্তর ধারাটির n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 ইন্টু a, দুঃখিত এটা হবে 2a, এটা হবে 2a, একটু দৃষ্টিগোচর ছিল, সো এটা হবে 2a। তোমরা এই সূত্রটাকে সুন্দর করে লিখে নিও যে এইটা হবে 2a, এখানে একটা 2 আছে, সো আমরা একটু লিখে নিলাম যে এখানে 2 ছিল। তো সূত্রটা হচ্ছে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করবে। এবার আমরা আবার একটু ব্যাক করি। দেখো এখানে প্রথম দুইটি পদের যোগফল কত হচ্ছে। প্রথম দুইটি পদ 5 এবং 11 যদি আমরা যোগ করি কত হলো 16, মানে 16। তারপর প্রথম তিনটি পদের যোগফল কত হবে, তাহলে 16 এর সাথে তুমি আবার 17কে যোগ করে দাও। 16 এর সাথে যদি তুমি 17কে যোগ করো তাহলে তোমার কত আসলো ফলাফল 33। তার মানে তিনটি পদের যোগফল তোমার 33, দুইটি পদের যোগফল 16। এরকম ভাবে তোমাকে ধরো যে বললো যে 30টি পদের সমষ্টি কত, তখন তোমাকে এরকম ভাবে আস্তে 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 যোগ করে সামনের দিকে যাওয়া খুব কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এই ঝামেলা থেকে মুক্তি হওয়ার জন্য তোমাকে এই সূত্রটাকে ব্যবহার করতে হবে যে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এই সূত্রটার ক্ষেত্রে আমরা এর মান এবং ডি এর মান ধারা থেকে বের করা শিখে গেছি, এইভাবে আমরা বের করব। এবং n এর মান সেক্ষেত্রে হবে 30। যদি তোমাকে 30টি পদের যোগফল বের করতে বলে তখন তোমার n এর মান হবে 30। আবার যদি তোমাকে 35টি পদের যোগফল বের করতে বলে তখন n এর মান হবে 35। তোমাকে যা দেওয়া থাকে n এর মান তুমি এখানে এই তম পদের মানটিকে লিখবে। আবার তোমাকে এই ব্যবহারটা আসতে পারে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা কোন ধরনের, যে প্রথম n সংখ্যক হলে প্রথম 1 থেকে শুরু হলো। ধরো তোমার এরকম একটা পদ যে 1 থেকে শুরু হলো, এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ভাবে ধরো তোমার ডট 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 আসছিল এদিকে। ধরো এখানে n এর মান তোমার ধরো 30,
তো আমরা এখানে 30 লিখলাম। তো এখানে এক্ষেত্রে n এর মান হয়ে যাবে কত 30। এটাই হচ্ছে প্রথম n সংখ্যক বা প্রথম 30টি পদের যোগফল। যদি তোমাকে প্রথম 30টি পদের যোগফল বের করতে বলা হয় তাহলে তুমি এই নিয়মটাকে ফলো করবে যে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে n এর মান হয়ে যাবে কত 30। n এর মান এখানে হবে 30, যেহেতু সর্বশেষ যে পদটি আছে এটাকে n এর মান ধরবে তুমি, n এর মান হয়ে যাবে এখানে 30। আশা করি তোমরা সূত্রগুলো বুঝেছো। আমরা এই সূত্রগুলোর ব্যবহার করব, তখন আরো বিস্তারিত তোমরা জানবে। তারপর দেখো এখানে আমরা এই অধ্যায়টার অঙ্কগুলোকে কয়েকটা টাইপে বিভক্ত করেছি। যেমন টাইপ এ কে আমি যে নিয়মটা রেখেছি এটা হচ্ছে তোমার সাধারণ অন্তর্নির্ণয় এবং একটা তমপদ নির্ণয়। সাধারণ অন্তর্নির্ণয় এবং তমপদ নির্ণয়, কিভাবে তোমরা সাধারণ অন্তর্নির্ণয় করবে আর তমপদ নির্ণয় করবে এই নিয়ম থেকে এখানের অঙ্কটা থেকে আমরা এটা তোমাদেরকে দেখাবো। দেখো প্রদত্ত একটা ধারা দেওয়া আছে যে 2 - 5 - 12 - 19 - ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। প্রশ্ন তোমাকে বলা হয়েছে। এই অঙ্কটি তোমাদের মেইন বইয়ের 5 নম্বর অঙ্কটি। তো আমরা অঙ্কটির সমাধান করি। দেওয়া আছে প্রথম পদ হচ্ছে কত এখানে 2, প্রথম পদ 2 লিখলাম। দ্বিতীয় পদ হচ্ছে -5। মনে রাখবে ধারার মধ্যে যদি মাইনাস চিহ্ন ব্যবহার করে তাহলে কিন্তু তোমরা মাইনাসটাকে লিখবে, যদি প্লাস চিহ্ন ব্যবহার করে তাহলে তোমাকে এটা লিখতে হবে না। তারপর তৃতীয় পদ -12, তো আমরা এখানে -12 লিখলাম। এবার সাধারণ অন্তর বের করার পালা। সাধারণ অন্তর আমরা কিভাবে বের করি আমরা এটা শিখেছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে -5 লিখলাম, -5 সূত্রের এখানে ছিল মাইনাস, আমরা লিখলাম মাইনাস। প্রথম পদের মান হচ্ছে কত 2, এখানে লিখলাম 2। এখন একটু লক্ষ্য করো যে 5 এর আগে মাইনাস চিহ্ন এবং 2 এর আগেও মাইনাস চিহ্ন, দুইটা যে সংখ্যা দুইটা আছে তাদের পূর্বে চিহ্ন দুইটা এক। যদি চিহ্ন দুইটা এক হয় তাহলে তোমরা যোগ করবে, আর যদি চিহ্ন দুইটা ভিন্ন হয় তাহলে তোমরা বিয়োগ করবে। দেখো চিহ্ন দুইটা এক হওয়ার কারণে 5 এবং 2 এর মধ্যে যোগ হবে। 5 এবং 2 এর যোগফল কত 7, লিখলাম এখানে 7। এবার চিহ্নের ব্যাপারটাই আসো যে এখানে আমরা কোন চিহ্নটা লিখব। তো তুমি একটু স্বাভাবিক সংখ্যার হিসেবে দেখো 5 এর মানটা 2 এর চেয়ে কিন্তু বড়, তাহলে স্বাভাবিক সংখ্যায় বড় মানের আগে যেই চিহ্ন তুমি ফলাফলে সেম চিহ্নটা লিখবে। তাহলে 5 এর আগে এখানে মাইনাস চিহ্ন, আমরা এখানে ফলাফলে মাইনাস চিহ্ন লিখব। এবার আমরা আরেকবার ডি এর মানটাকে দেখাবো। এক্ষেত্রে আমরা দেখাবো হচ্ছে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে। তো তৃতীয় পদ কত -12, সূত্রের এখানে ছিল মাইনাস, দ্বিতীয় পদ হচ্ছে এই যে -5, আমরা লিখলাম -5। এখানে -12 এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে কত +5। এবার একটু লক্ষ্য করো, কারণ এখানে আমরা মাইনাস মাইনাসে প্লাস নিলাম। এবার দেখো তো তোমরা 12 এর আগে মাইনাস এবং 5 এর আগে প্লাস, দুইটা কিন্তু দুই ধরনের চিহ্ন হয়ে গেছে। তো দুইটা দুই ধরনের চিহ্ন হলে বড় মানটি থেকে স্বাভাবিক সংখ্যার বড় মানের থেকে ছোট মানটিকে বিয়োগ করে দেবে। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে কত থাকলো 7, আর 7 এর আগে 12 যেহেতু স্বাভাবিক সংখ্যায় বড়, তো 12 এর আগে ছিল মাইনাস চিহ্ন, আমরা এখানে মাইনাস চিহ্নটাকে লিখব। দেখো তো এখানে দুইটা বিয়োগফলই কিন্তু সমান, এটাও কিন্তু বিয়োগফল -7, এটাও কিন্তু -7। তাহলে আমরা ঘোষণা করতে পারি যে এই যে ধারাটা আছে প্রশ্নের মধ্যে, এই ধারাটা একটা সমান্তর ধারা। সর্বপ্রথম তোমরা এই ঘোষণাটা দিবে যে এটা একটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এটাকে নির্ণয় করে একটা ঘোষণা দিবে। তারপর আমরা দেখব হচ্ছে আমাদের প্রশ্নের দিকে যাব। প্রশ্ন কাঠামোতে আমাদেরকে 12তম পদ বের করার জন্য বলা হয়েছিল। তো আমরা একটু দেখি যে প্রশ্ন কাঠামোতে একটু 12তম পদ, এই যে প্রথম পদটি হচ্ছে 2, দ্বিতীয় পদটি -5, তৃতীয় পদটি -12, চতুর্থ পদটি -19 ডট 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 এইরকম ভাবে 12 নম্বর পদটি কত আমরা ওইটাকে এখানে নির্ণয় করব। তাহলে দেখো তো এখানে আমরা 12তম পদ নির্ণয় করার জন্য এখানে আমরা n তম পদের যে সূত্র আছে ওই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করব। তো আমরা জানি যে সমান্তর ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে সমান্তর ধারার 12তম পদ কত হবে, তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম 12, এর মান 2 এবং d এর মান -7। আমরা আগের পৃষ্ঠায় এই কাজগুলো করেছি যে এর মান 2 এবং d এর মান -7, আমরা আগের পৃষ্ঠায় এই কাজগুলো পেয়েছি। তো এর মান এখানে 2 বসালাম,
n এর মান তো 12 দেওয়াই আছে, আমরা এটা 12 লিখলাম। তো মাইনাসের 1, d এর মান মাইনাসের 7 লিখলাম। তারপর 2 প্লাস এই 11 থেকে 1 বিয়োগ 12 থেকে 1 বিয়োগ, তাহলে থাকলো কত 11 ইন্টু মাইনাসের 7, 2 এ প্লাস আর এই মাইনাসের গুণ, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। তোমরা গুণের ক্ষেত্রে লক্ষ্য রাখবে চিহ্নগুলো গুণ হবে, সংখ্যাগুলো গুণ হবে। তো চিহ্নগুলোর গুণ হলে এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, তাহলে চিহ্ন দুইটা গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, আর সংখ্যা দুইটা গুণ করলে 11 এবং 7 গুণ করলে 77 আসলো। এইবার আমাদের দেখতে হবে যোগ বিয়োগের কথা। তো যোগ বিয়োগের ক্ষেত্রে 2 এর আগে কিন্তু প্লাস চিহ্ন, কোনো চিহ্ন নাই, আমাদেরকে এটা প্লাস চিহ্ন ধরে নিতে হবে। আর 77 এর আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এই দুইটা কিন্তু দুই ধরনের চিহ্ন হয়ে গেল। তা এখানে আমরা দুই ধরনের চিহ্ন হওয়ার কারণে বিয়োগ করব। 77 থেকে 2 বিয়োগ করলে 75 থাকলো। আর এই মাইনাস চিহ্নটা যেহেতু 77 স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 2 এর চেয়ে বড়, সো মাইনাস চিহ্নটা 77 এর আগে থাকার কারণে এখানে আমাদের ফলাফলে মাইনাসটা লিখতে হবে। তাহলে আমরা ধারাটির সাধারণ অন্তর পেলাম -7 এবং 12তম পদ পেলাম -75। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। এবার টাইপ 2 তে আমরা গেলাম। টাইপ 2 তে আমরা নির্ণয় করব ধারাটির কোন পদ। এখানে আমরা n এর মান বের করব। আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার একটু ডিফারেন্স আছে, আমরা একটু প্রশ্নটা আগে পড়ি যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 392। এই অঙ্কটা তোমাদের মেইন বইয়ের 6 নম্বর, আর এই অঙ্কটার নিয়মে সেম টাইপে তোমরা মেইন বইয়ের 7 নম্বর অঙ্ক এবং এক্সাম্পল উদাহরণের 2 নম্বর অঙ্কটি করবে, নিজে নিজে ট্রাই করবে। তো এখানের মধ্যে প্রথম পদ কি বলা হয়েছে প্রশ্নটাকে আমরা আগে একটু বুঝি। প্রথম পদ 8, 1 নম্বর পদে আছে কত 8, 2 নম্বর পদে আছে 11, 3 নম্বর পদে আছে 14, 4 নম্বর পদে আছে 17। এরকম ভাবে কত নম্বর পদের মধ্যে এই 392 আছে আমরা এটাকে বের করব, মানে n এর মান বের করব। আগের অঙ্কটায় আমাদের n এর মান দেওয়া ছিল আর আমরা এই তম পদটাকে বের করেছিলাম, আর এখানে আমাদের তম পদের মানটা দেওয়া আছে, আমরা n এর মানটাকে বের করব। আগের অঙ্কটার প্রসেস থেকে এটা হচ্ছে বিপরীত প্রসেস। আমরা আগের অঙ্কটাকে একটু দেখি যে এখানে তোমার 12 n এর মান দেওয়া ছিল, শুধু আমরা তম পদটাকে বের করেছি। আর এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই তম পদের মানটা দেওয়া আছে, আমরা n এর মানটাকে বের করব। আশা করি তোমরা প্রশ্নটাকে বুঝেছো আগে। এবার আমরা শুরু করি অঙ্কটা। যে প্রথম পদ হচ্ছে এখানে এর মান 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14। আমরা তিনটা পদই লিখব। তো সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ, স্বাভাবিক কথা, সাধারণ কথা আমরা আগের অঙ্কটার মধ্যে করেছি। দ্বিতীয় পদ হচ্ছে 11 মাইনাস 8। দেখো 11 মাইনাস 8, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলাম। 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে ফলাফল থাকলো কত 3। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, তৃতীয় পদ 14, দ্বিতীয় পদ 11, তার মানে 14 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কিন্তু থাকলো 3। এবার তোমরা দেখো দুইবার আমরা d এর মান বের করলাম, দুইবারই কিন্তু ফলাফল 3 আসলো। যেহেতু ফলাফল বা বিয়োগফল অন্তরফল সমান হয়েছে, আমরা এই ধারাটাকে একটা সমান্তর ধারা হিসেবে ঘোষণা দিলাম। সুতরাং ইহা একটি সমান্তর ধারা। তারপর যেহেতু আমরা জানি না ধারার কত নম্বর পদটি 392 আছে, 92 আছে, কত নম্বর পদে 392 আছে আমরা এটা জানি না, এজন্য আমরা ধরে নিলাম ধারাটার n-তম পদ বা n নাম্বার পদটিতে 392 আছে, আমরা আপাতত এটা ধরে নিলাম। তো n-তম পদ বের করার জন্য আমরা কিন্তু একটা ফর্মুলা শিখেছি, সূত্র শিখেছি। আমরা এই সূত্রটা লিখলাম যে সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা কিন্তু আমরা জানি, যে কোনো তমপদ নির্ণয়ের ক্ষেত্রে সমান্তর ধারার আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করি। তো এর মান হচ্ছে 8 এবং ডি এর মান 3, আমরা আগের পৃষ্ঠায় এগুলো দেখেছি। 8 লিখলাম প্লাস, এবার 3 একবার আমরা n এর সাথে গুণ করব, 3 একবার আমরা এই 1 এর সাথে গুণ করব। 3 কে যখন আমরা n এর সাথে গুণ করলাম ফলাফল হলো 3n। 3 কে যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে কিন্তু 3 একে 3, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আর এখানে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে কত মাইনাস। ওকে,
এবার আমরা করব সংখ্যাগুলোর সাথে যোগ বিয়োগ করব। তো এখানে 8 আর এখানে 3 এই দুইটার মধ্যে কাজ হবে, আর 3n এর সাথে কাজ হবে না, কারণ n এর সাথে এখানে 3 এর সাথে একটা অজানা মান আছে। সো এটাকে আমরা সবার সাথে কাজ করতে পারবো না, আমরা কাজ করব 8 এবং 3 কে নিয়ে। 8 এর আগে এখানে প্লাস চিহ্ন আর 3 এর আগে এখানে মাইনাস চিহ্ন, যেহেতু দুইটা দুই ধরনের চিহ্ন হয়েছে, সো আমরা বিয়োগের কাজটা করব। 8 থেকে 3 বিয়োগ করলে এখানে কত থাকলো 5, আর এখানে প্লাসের 3n। আমরা এই n তম পদের মান পেলাম 5 প্লাস 3n। n তম পদের মান আমরা পেলাম 5 প্লাস 3n, আর আমাদের হিসাব অনুযায়ী ধরে নিলাম n তম পদের মান 392। যেহেতু এটাও এই 5 প্লাস 3n ও n তম পদ এবং 392 ও n তম পদ, তাহলে এই 392 এবং 5 প্লাস 3n সমান। আমরা এটাকে লিখলাম যে প্রশ্ন মতে 5 প্লাস 3n ইকুয়াল টু 392, কারণ উভয়ই কিন্তু n তম পদ, এই কারণে আমরা এটাকে সমান হিসেবে ঘোষণা দিতেই পারি। তো আমাদের লক্ষ্য এখান থেকে 3n টাকে বের করা। সো 3n বাদে বাকি যত অপারেটর আছে বা সংখ্যা আছে সবগুলোকে আমরা এই সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসব। তো 3n টাকে আমরা শুরুতে রাখলাম। এই 5 এর আগে কিন্তু প্লাস চিহ্ন ছিল, যদি এই পাশের কোনো প্লাস চিহ্ন মানে সমান চিহ্নের বাম পাশের কোনো প্লাস চিহ্ন আমরা ডান পাশে কনভার্ট করতে চাই, তাহলে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যোগ বিয়োগের যে সমীকরণিক সাধারণ ফর্মুলা। তো 5 এর আগে ছিল প্লাস, এটাকে আমরা ডান পাশে আনলে হয়ে যাবে কত মাইনাস, তার মানে মাইনাসের 5। 3n টাকে লিখলাম। এই 392 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকবে কত 387। এখানে n এর মানটাকে লিখলাম 3 এর সাথে গুণ আকারে, যেহেতু n 3 এর সাথে গুণ, আমরা এই আমাদের লক্ষ্য হচ্ছে n এর মান বের করা। তো 3 কে আমরা রাখতে পারবো না n এর সাথে, n টাকে আমরা 3 টাকে আমরা এই পাশে কনভার্ট করতে হবে। যেহেতু গুণ ছিল, গুণের কোনো মানকে আমরা যদি বাম পক্ষ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে যেহেতু 3 টা গুণ ছিল, এই পাশে এটা ভাগ হয়ে গেল। তো 387 কে আমরা 3 দ্বারা ভাগ করলে 129 পাই। সো ধারাটির 129 নম্বর পদ হচ্ছে 392। দেখো আমি তোমাদেরকে স্লাইড থেকে একটু দেখাই যে এরকম প্রথম পদ হচ্ছে 11, দ্বিতীয় পদ প্রথম পদ 8, দ্বিতীয় পদ 11, এরকম ভাবে 129 তম পদটিতে তুমি এই 392 কে পাবে। আশা করি তোমরা অঙ্কটার যে মূল যে সমস্যা সেটাকে ধরতে পেরেছো। এবার টাইপ 3 তে কি প্রশ্নটি বলা হয়েছে একটু লক্ষ্য করো। সমষ্টি বের করা। আমরা তমপদের কিছু সমস্যার সমাধান দেখলাম। তমপদের মধ্যে কিভাবে তুমি তমপদের মানটি বের করবে, কিংবা তমপদ দেওয়া থাকলে কিভাবে তুমি n এর মান বের করবে, এই বিষয় নিয়ে আমরা আগের দুইটা টাইপে শিখলাম যে তুমি কিভাবে তমপদ বের করবে এবং তমপদ থাকলে n এর মান বের করবে। এবারের টাইপে আমরা শিখব কোনো একটা পদের বা কোনো একটা নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করার জন্য। দেখো এই যে ধারাটা দেওয়া আছে 8, দ্বিতীয় পদ 16, তৃতীয় পদ 24, এই ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? যদি আমরা এই 8 আর 16 কে যোগ করি তাহলে কিন্তু প্রথম দুইটি পদের যোগফল পাবো, আবার এই যোগফলের সাথে আমরা যদি 24 যোগ করি তাহলে প্রথম তিনটি পদের যোগফল পাবো। এইরকম ভাবে আমাদের 9টি পদের যোগফল বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রদত্ত যে ধারাটা আমরা লিখলাম যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ডট, এখানে প্রথম পদের মান হচ্ছে 8, দ্বিতীয় পদ 16, তৃতীয় পদ 24। সুতরাং ধারার সাধারণ অন্তর হচ্ছে ডি। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, এগুলো স্বাভাবিক নিয়ম, আমরা আগের দুইটা অঙ্কে সেম কাজগুলো করেছি। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলাম, 16 থেকে 8 বিয়োগ দিলাম, থাকলো কত 8। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলাম, তৃতীয় পদ 24, দ্বিতীয় পদ 16, আবারও কিন্তু থাকলো 8। দুইবার আমরা ডি এর মান বের করলাম, দুইবারই কিন্তু আমাদের ফলাফল সমান আসলো। যেহেতু অন্তরফল দুইটা সমান আসলো বা বিয়োগফল দুইটা সমান আসলো, আমরা এই ধারাটাকে সমান্তর ধারা হিসেবে ঘোষণা করতে পারি। সো ইহা একটি সমান্তর ধারা। এই অঙ্কটা তোমাদের মেইন বইয়ের 10, আর সেম টাইপের এই অঙ্কটা হচ্ছে গিয়ে মেইন বইয়ের 9। তোমরা মেইন বইয়ের 9 নম্বর অঙ্কটাকে করবে। তো এতটুকু আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপে আমাদেরকে কিন্তু এখানে সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র জানি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n divided by 2 into 2a plus n minus 1 into হচ্ছে d। এটা হচ্ছে সমান্তর ধারার
n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন আমাদেরকে বলা হয়েছে 9টি পদের সমষ্টি বের করার জন্য। সো আমরা n এর মান এখানে 9 লিখব, যে সমান্তর ধারার 9টি পদের সমষ্টি S9 is equal to 9 divided by 2 into 2a, 2 into এর মান কত 8 প্লাস n এর মান 9 মাইনাস 1, d এর মান 8। তাহলে 9/2 যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম, 8 দ্বিগুণে কত 16 প্লাস এই 9 থেকে 1 বিয়োগ কত থাকলো 8 ইন্টু হচ্ছে কত 8, এই 9/2 ইন্টু 16 প্লাস দেখো এখানের মধ্যে 8 এবং 8 এর গুণফল 8 8 এ 64, 9/2 যেভাবে আছে এইভাবে আমরা রাখলাম, আর 16 আর 64 কে যোগ করলে কত হলো 80। এখন আমরা এই 80 কে এই 2 দ্বারা ভাগ করলাম, থাকলো কত 40। এই 40 এবং এই যে 9 ছিল আমরা 9টাকে কিন্তু লিখলাম, 40 এবং 9 এর গুণফল 360। আমরা সমষ্টি নির্ণয় করা আশা করি বুঝেছি। সবাই চেষ্টা করবে 9 নাম্বার অঙ্কটিকে করে ট্রাই করে দেখবে যে তোমরা পারো কিনা সমষ্টি নির্ণয় করতে। তারপর পরবর্তী টাইপে আমরা যাব। পরবর্তী টাইপটি হচ্ছে, এখানে আগের অঙ্কটিতে আমাদের n এর মান দেওয়া ছিল যে 9টি পদের সমষ্টি বের করা, কিন্তু এখানে আমাকে n এর মান দেইনি, না দিয়ে বললো যে সমষ্টি নির্ণয় করা। তো এখান থেকে আমাকে আগে n এর মানটাকে বের করতে হবে, n এর মান আগে বের করতে হবে, তারপর এই n এর মান ব্যবহার করে সমষ্টি নির্ণয় করতে হবে। তো n এর মান কিভাবে বের করবে এটা আমরা আগের 2 নম্বর যে টাইপটা আছে ওই টাইপ থেকে শিখেছি। দেখো n এর মান কিভাবে বের করবে 2 নম্বর টাইপে আমরা দেখলাম যে এই যে 23 মাইনাসের 23, এই মাইনাসের 23 কত নম্বরে আছে আমরা আগে এটাকে বের করব। যেমন প্রথম পদে 29 আছে, দ্বিতীয় পদে 25 আছে, তৃতীয় পদে 21 আছে, এই রকম ভাবে মাইনাসের 23 কত নম্বরে আছে আমরা এটাকে বের করব। আমরা দ্বিতীয় টাইপটাতে একটু ব্যাক করি, তোমরা একটু দ্বিতীয় টাইপটা দেখো। এই যে ছিল অঙ্কটা 392 কত নম্বরে ছিল, এটার জন্য আমরা n এর মানটাকে বের করেছিলাম যে কত নম্বরে 392 আছে। সেম ভাবে আমরা এই অঙ্কটাতে মাইনাসের 23 কত নম্বরে আছে এটা আমরা বের করব। তাহলে শুরু করি। যে ধারাটা দেওয়া আছে ধারাটা লিখলাম, স্বাভাবিক এর মান মানে প্রথম পদ 29 লিখলাম, দ্বিতীয় পদ লিখলাম 25, তৃতীয় পদ লিখলাম 21, সাধারণ অন্তর d এর মান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। তো দ্বিতীয় পদ 25 এবং প্রথম পদ 29, যদি আমরা বিয়োগ করি 25 এবং 29 এর মধ্যে বিয়োগ করলে কিন্তু থাকবে 4, কারণ দুইটা দুই ধরনের চিহ্ন, তো আমরা বিয়োগই করব। এখানে 4 থাকলো, আর বড় হচ্ছে এখানে 29, 29 এর আগে মাইনাস, তো আমরা এখানে মাইনাস চিহ্ন লিখব। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 29 কিন্তু বড়। আবার দ্বিতীয় d এর মান তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করব। তৃতীয় পদ হচ্ছে এখানে 21, দ্বিতীয় পদ হচ্ছে 25, তো 21 এবং 25 এর মধ্যে বিয়োগ করলে থাকবে মাইনাসের 4। তো এখানে আমরা দুইবার d এর মান বের করলাম, দুইবার d এর মান বের করার ক্ষেত্রে আমরা দেখলাম যে উভয় ক্ষেত্রে মাইনাসের 4 আসলো, মানে অন্তরফল সমান আসলো, সুতরাং ইহা একটি সমান্তর ধারা। এবার আমরা আগে n এর মান বের করি, যে 23 মাইনাসের 23 কত নম্বরে আছে আমরা এটা জানি না। সো আমরা ধরে নিলাম যে ধারাটার n তম পদে মাইনাসের 23 আছে। আমরা কিন্তু দ্বিতীয় টাইপে এরকম ধরে নিয়েছিলাম যে n তম পদে 392 ছিল, এরকম একটা অঙ্ক আমরা ধরে নিয়েছিলাম। তো এখানে আমরা n এর মান ধরে n তম পদ ধরে নিলাম 392 আর 23, এই যে মাইনাসের 23 মানটা n তম পদের মধ্যে আছে। তো n তম পদের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটাকে লিখলাম a প্লাস n মাইনাসের 1 ইন্টু d, এর মান 29 এবং d এর মান মাইনাসের 4, এই দুইটা আমরা আগের পৃষ্ঠায় দেখেছি। আর n এর মান আমরা জানি না, n এর মানটাকে আমরা বের করব। তো 29 লিখলাম, a মাইনাসের 4 আর a প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এই 4 একবার n এর সাথে গুণ, 4 একবার 1 এর সাথে গুণ, তার মানে এটার আগে ছিল মাইনাস, এটার আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আবার a প্লাসের সাথে গুণ, প্লাসে প্লাসে আবারও প্লাস। তো 4 একে 4, আগে তুমি যে চিহ্নগুলোর মধ্যে গুণের কাজ শেষ করবে, তারপরে সংখ্যাগুলোর মধ্যে গুণের কাজ শেষ করবে। তো তারপরে দেখো এখানের মধ্যে কি হলো, 29 এবং 4 এর মধ্যে কাজ হয়েছে। তো 29 এর আগেও প্লাস চিহ্ন, 4 এর আগেও প্লাস চিহ্ন, তাহলে কি হবে 29 আর 4 যোগ হবে, যোগ হলে কত 33, আর মাইনাসের 4 n যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে এটা হচ্ছে n তম পদ আমরা হিসাব করে বের করলাম, আর বইয়ের হিসাব অনুযায়ী n তম পদ এই মাইনাসের 23। তাহলে এটাও n তম পদ, এটাও n তম পদ, এরা দুজন সমান। লিখলাম 33 মাইনাস 4n ইকুয়াল টু মাইনাসের 23।
মাইনাসের 4n যেভাবে আছে এইভাবে রাখলাম, মাইনাসের 23টা রাখলাম। এই মাইনাসের যে প্লাসের যে 33 ছিল এটাকে আমরা এই বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস চিহ্ন। মাইনাসের 4n ঠিক রাখলাম। এবার দেখো 23-এর আগেও কিন্তু মাইনাস চিহ্ন আর 33-এর আগেও মাইনাস চিহ্ন, যেহেতু দুইটা এক ধরনের চিহ্ন তাহলে কি হবে, যোগ হবে। 33 আর 23-এর যোগফল 56, যেহেতু বড় মানের আগে মাইনাস আমরা এখানে ফলাফলে মাইনাস রাখবো। এবার এই পাশ থেকে মাইনাস এবং এই পাশ থেকে মাইনাস বাদ দেব। তুমি যে কাজটা এ পাশে করবে এই কাজটা এ পাশেও করতে পারবে, এটা হচ্ছে সমীকরণের নিয়ম। তো আমরা এই পাশ থেকে মাইনাস বাদ দিলাম, এই পাশ থেকে মাইনাস বাদ দিলাম। 4n = 56। n এর মানটা কত হলো, এই 4টা ছিল এখানে গুণ, এই পাশে আনলে এটা হয়ে যাবে ভাগ। n = 56 কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত পাই, 14। তাহলে আমরা পেয়ে গেলাম n এর মান 14। ধারাটির 14তম পজিশনে এই মাইনাসের 23 আছে। এখন আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করি যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি is equal to n divided by 2 into 2a plus n minus 1 into হচ্ছে d। তাহলে ধারাটির 14টি পদের সমষ্টি কি হলো, 14টি পদের সমষ্টি n এর মান আমরা লিখলাম 14 ভাগ 2। এখানের যে 2 ছিল 2 লিখলাম, আর এর মান কিন্তু 29। ধারাটা থেকে তোমরা দেখবে যে এর মান 29 প্লাস এখানে n এর মান 14, যেহেতু আমরা n এর মান পেয়েছি 14, মাইনাসের 1 আর d এর মান হচ্ছে মাইনাসের 4। এগুলো আমরা প্রথম পৃষ্ঠায় বের করেছি। এই 14কে 2 দ্বারা ভাগ করলে 7 ইনটু এই 2 এবং 29, এই দুইটার গুণফল 58 প্লাসের প্লাস, এই 14 থেকে 1 বিয়োগ করলে থাকলো 13। এখানে দুইটার চিহ্নের মধ্যে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা এটাকে গুণ চিহ্ন লিখব, আর মাইনাসের 4 যেভাবে আছে এইভাবে রাখলাম। এই 7 এর 7 যেভাবে আছে এইভাবে রাখলাম ইনটু এই 58। এখন প্লাসে এবং মাইনাসের গুণ, এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এই 13 আর 4 এর গুণফল 52। 7 ইনটু এই 58 মাইনাস 52 ইনটু হচ্ছে বিয়োগ করলে হচ্ছে কত, 6। এই 58 থেকে যদি আমরা 52 বিয়োগ করি তাহলে কিন্তু 6 থাকবে, তখন 7 আর 6 এর গুণফল হচ্ছে 42। আমরা পেলাম এই ধারাটির সমষ্টি হচ্ছে 42। এই নিয়মটা, এখন আমি যে অঙ্কটাকে করলাম, এই নিয়মটা তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে যে এই নিয়মের সেম টাইপের অঙ্কটা 11 নম্বরে আছে। এটা হচ্ছে 29 নম্বর অঙ্কটা, মেবি তোমরা একটু দেখে নিও, একটু ভুল থাকতে পারে, হয়তো নাম্বারের ক্ষেত্রে কারেকশনের করে নেবে। আর এটা মেন বইয়ের 11 নম্বরে হয়তো আছে। তো এই নিয়মটা তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত অনেকগুলো বোর্ডে এই নিয়মটা এসেছে। তো তাছাড়া বাকি যে নিয়মগুলো আজকে করালাম তোমরা সবগুলোকেই আয়ত্ত করে রাখবে, কারণ এইখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমরা পরবর্তী ক্লাসে বাকি টাইপগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা এই অঙ্কগুলোকে খুব গুরুত্বের সহকারে পড়বে। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।